मैं তুমি তো আমার চেনা পলক তবু কেন আর পড়ে না জানি না আমার আজে কি হলো যেও না কিছু তো বলো যদি কথা না হয় যদি দেখা না হয় হারিয়ে যাও এক ঝলকে মে কথা না কমে ফিরে না যাও সঙ্গী করে নাও আমাকে হৃদয়ে এসে যাবো আজ দুজনায় চলো না মেঘের সীমানায় সাজিয়ে দেব দুজনায় হৃদয়ে আমার কবিতাগুলো আসলে ছোট ছোট গল্প। এই কবিতার নাম হচ্ছে বৈশাখী স্টর্ম, যেখানে আমাদের ঐতিহ্য আবার টেনে এনেছি। When the fearful storm was getting furiously tall, and the swinging lantern was showing all the hidden cobwebs, and we were taking refuge under an old, unsightly wooden table, my mother's shaky hands pressed me a seed in my hand and whispered, "Carry on, my mother's trail," whom I knew as a garlanded woman from Mecca. The prayer beads was shiny. It shined in the dark, in the twilight, on her cane skin knitted prayer band, under the corrugated tin shed. Like cat's eyes, like a brown girl's sparkly teeth. It was merely visible in my deep dark skin, but I felt the warmth. My palm went itchy. I tried to smash it, smell it, and throw it, but she didn't let me do anything. She said, "Wait until you become a woman." Before we all were blown into various lands. Those are lands of myth, that of paved with gold, milk and honey, frosty and cold, rocky and limy, sticky and hot. I heard my grandmother's piercing the voice of the wind with Arabic ayat. I felt two wise women's grips in my hand. They were telling, almost competing with the whistling wind, how to recognize an unknown city, how to blow the husks from the seed, how to rest on coconuts in floods, and how to carry on and on and on the essence of a real, authentic seed. ইংল্যান্ডে মেইনস্ট্রিমে বাংলাদেশি একমাত্র পরিচিত কবি ও স্টোরি টেলার শামীম আজাদ। তিনি বাংলা ভাষার প্রধান কবি। প্রায় ২৫ বছর লন্ডনে বসবাস করছেন লেখা আর পারফর্মকে জীবিকা করে, কিন্তু পাঁজর লগ্ন করে রেখেছেন আরেকটি বাংলাদেশকে। প্রাচ্য ও পাশ্চাত্য সংস্কৃতির সম্মেলনে স্বকীয় ভুবন নির্মাণে পারঙ্গম এই কবি বিজয়ফুল কার্যক্রমের মাধ্যমে ও গৌরবের ৭১-এর মাধ্যমে পুরো ইউরোপে ও অনলাইনে সারা বিশ্বে মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করছেন। ২৫ বছরের মতো দেশের বাইরে থেকেও প্রতিদিন বাংলাদেশের সাহিত্য, সমাজচিন্তা, ক্রিয়েটিভ আর্টস নিয়ে লেখার পাশাপাশি কাজ করছেন ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে দেশে ও বিদেশে। বাংলাদেশের দেশি পোশাকের তিনি ফ্যাশন প্রবর্তনের পথিকৃৎ। কবি শামীম আজাদ ইউরোপের ডকল্যান্ড মিউজিয়াম, সান্ডারল্যান্ড সিটি লাইব্রেরি ও আর্ট সেন্টার, ব্রিটিশ লাইব্রেরি, ব্রমলি বাই বো সেন্টার, সোসাইটি ম্যাজিক মি, সামার ইউনিভার্সিটি প্রভৃতি সংগঠনের সাথে কাজ করেছেন। এডিনবরা ফ্রিঞ্জ ফেস্টিভ্যালে তিনি প্রথম বাংলাদেশি কবি হিসেবে ইতিহাসে প্রথমবারের মতো নাম লিখিয়েছেন। ভিন্ন ভিন্ন বিষয়ে তার বইয়ের সংখ্যা ৩২। কবি শামীম আজাদ পেয়েছেন অনেক সম্মাননা দেশে ও বিদেশে। এর মধ্যে উল্লেখযোগ্য হুজ হু অ্যাওয়ার্ড ২০০৯, চ্যানেল এস কমিউনিটি অ্যাওয়ার্ড ২০০৯,
টাওয়ার হ্যামলেটস বারা সিভিক অ্যাওয়ার্ড 2004, আব্দুর রব চৌধুরী পুরস্কার 2004, বিচিত্রা অ্যাওয়ার্ড ফর ফ্যাশন জার্নালিজম 1995। কবি শামীম আজাদ, তার সর্বশেষ গ্রন্থের নাম দেহ খাঁজ খঞ্জর। এই নামটি পড়তেই ভালো লাগছে এই কারণে এইখানে এক ধরনের শব্দের মিতালি আছে, খাঁজ খঞ্জর, আমরা যাকে বলি এলিটারেশন, এবং একই সঙ্গে দেহ খাঁজ খঞ্জর এই কথাটির ভিতর এক ধরনের মেটাফর বা উৎপ্রেক্ষা আছে। অর্থাৎ বুঝতেই পারছি কবি শামীম আজাদ খুবই শিল্প সচেতন, নন্দন সচেতন একজন কবি। 1970 সনে আমরা যাকে বলে 70-এর দশকের কবি এই শামীম আজাদ লেখা শুরু করেছিলেন এই বাংলাদেশেই, জীবন শুরু করেছিলেন বাংলাদেশেই। তারপর গত 23 বছর ধরে তিনি প্রবাসী বলবো না, কারণ বিলেতে গিয়ে তিনি বিলেতবাসী হয়ে গেছেন। কাজেই শামীম আজাদের এখন দুটি স্বদেশ, একটি স্বদেশের নাম বাংলাদেশ আর একটি স্বদেশের নাম বিলাত। এই ধরনের যারা কবি, যারা লেখক, তাদের হৃদয় নিয়তই ক্ষুরিত হয় দুইটি স্বদেশের ভিতর, দুইটি আত্মা, তাদের আত্মা কাঁদে। শামীম আজাদের এই বইটি পাঠ করতে গিয়েও আমরা সেই দৃশ্যটি লক্ষ্য করলাম। যারা ডায়াসপোরা লিটারেচার বলি তারই একটি অন্যতম উপাদান, দৃষ্টান্ত এই শামীম আজাদের দেহ খাঁজ খঞ্জর। শামীম আজাদ মৃত ভাষায় কথা বলেন, বর্ণনামূলক যতটা না তার চেয়ে অনেক বেশি সাংকেতিক ভাষায় কথা বলেন। শামীম আজাদ তিনি কবিতা শুধু লেখেন না, কবিতা পাঠ করেন, কবিতা পড়ান, কবিতা সম্পর্কে নতুন প্রজন্মকে উৎসাহিত করেন। এই দেহ খাঁজ খঞ্জরের কবিতাগুলো পাঠ করতে করতে মনে হয়েছে তিনি সেই ধরনের একটি কাজে জড়িত, যেখানে সৃষ্টিশীলতা শুধু ব্যক্তিক বিষয় নয়, একটি সামষ্টিক বিষয়। কবি শামীম আজাদের সাথে আমার পথ চলা অনেক দিনের, লাইক ডিকেডস। আমি তখন ধানমন্ডিতে থাকি, শামীম আপা ধানমন্ডিতে থাকেন, এবং আমরা দুজনেই সকালবেলা জগিং করতাম। তো তখন বিচিত্রা, এটা 1984-এ কথা বলছি আমি তখন মাত্র কলেজে। বিচিত্রার জন্য লেখা নিয়ে তার সাথে আমার প্রথম পরিচয় এবং দেখা, এবং তারপরে আমরা দুজন একসাথে কাজ শুরু করি। এবং তখন আমাদের এডিটর ছিলেন শাহাদাত চৌধুরী, শামীম আপা সাচু বলে ডাকতেন ওনাকে। শামীম আপা বিচিত্রায় অনেক কভার স্টোরি করেছেন, অনেক উপরের দিকে একজন লেখক ছিলেন, এবং আমি ছিলাম শুধু প্রদায়ক। আমি 2-1টা কভার স্টোরি করেছি এবং তার বেশিরভাগ তার লেখায় তার সাথে অ্যাসিস্ট করতাম। বিচিত্রায় আমরা প্রথম শুরু করি ঈদ ফ্যাশন নিয়ে কাজ করা, এবং তখন যারা ফ্যাশনে আমরা খুঁজে বের করতাম তারা এখন বিশাল বড় ফ্যাশন ডিজাইনার, খুব ভালো লাগে। আমি খুব মিস করি শামীম আপাকে। আমি জানি না শামীম আপা কেন দেশে নাই, অনেক বছর হলো উনি চলে গেছেন, এবং লন্ডনে গেলে মাঝে মাঝে কথা হয়, দেখা খুব কম হয়। উনি এখন কবিতা নিয়ে বেশি ব্যস্ত, অনেক কবিতা বই বের হয়েছে, সাথে তার পাশাপাশি গল্পের বই বের হয়েছে। পকেট ভরা পাপড়ি বইটি আপনারা সবাই পড়বেন, আমি পড়েছি। তার জন্য অসংখ্য শুভকামনা রইল। নারী মুক্তি, পোশাকে বিপ্লব ঘটানো, এই সমস্ত জিনিস আপনি বিচিত্রাতে নিয়ে এসেছিলেন। জীবন এখন যেমন একটা খুব পরিচিত বিভাগ ছিল, খুব জনপ্রিয় ছিল, সেখানে স্টপ ফেমিসাইড নামে একটি বিষয় ছিল। আমি একটু জানতে চাচ্ছি, দর্শকদেরকে একটু বলতে চাচ্ছি। ওইটা কভার স্টোরি ছিল। বিচিত্রায় আমার অবস্থানটা ঠিক পাকাপোক্ত হলো আসলে কতগুলো প্রচ্ছদ প্রতিবেদনের মাধ্যমে, এবং এই পাকাপোক্ত হলো বলেই তারপরেই কিন্তু ফ্যাশনের মতো একটা চ্যালেঞ্জিং বিষয়, একটা নীরব বিপ্লব ঘটাতে পারে, যা আপাতত মানুষের কাছে মনে হতে পারে যে নারীদের হয়তো পথে ঘাটে ছেড়ে দেবে, মডেলিংয়ে নেমে যাবে, এরকম একটা আশঙ্কা হতে পারত। তার সূত্রপাত করতে পারা যায় কিন্তু সেই প্রাথমিক কারণগুলোতে। স্টপ ফেমিসাইড যে প্রচ্ছদ প্রতিবেদন ছিল সেটা নারীদের উপর অত্যাচার পরিসংখ্যান ভিত্তিক, কিন্তু তারপরেও হচ্ছে যে নারীর অন্তর্জগৎকে তুলে ধরা, এবং তারই সঙ্গে কমপ্লিমেন্টারি, যেমন নারীর স্বরূপ, জাহানারা ইমামের মতো আইকনকে তার বিভিন্ন বয়স ধরে দেখানো, যে একজন আমার ওটাতে এমনও বলেছি যে নারীর সঙ্গে সঙ্গে যেমন সমাজ সংস্কৃতি চিহ্নিত হয়, তেমনি নারীর কাছ থেকে সমাজ সংস্কৃতি কিছু জিনিস অন্যায়ভাবে দাবি করে,
এবং নারীকে মনে করে বয়সের খোলসে ঢেকে দিতে চায়, যেটাকে বলা হয় যে গ্রেসফুল। আমি সেটার বলে যে গ্রেসফুলের বাংলা কি বলতে পারি, মানে অত্যন্ত গ্রেসফুলি আমরা বলি যে ভাব গাম্ভীর্যপূর্ণ। তাকে ওনাকে যা ভাব গ্রেসফুল লাগছে, কারণ সাদা শাড়ি পরে এসেছেন এবং উনি কোনো গয়না পরছেন না, এগুলো কিন্তু সবসময় নারীর বিরুদ্ধে গেছে। আমি বলতে চাই বরং ডিসগ্রেসফুল, সেই অর্থে ডিসগ্রেসফুল হয়ে যদি একজন নারী বড় হন তার নিজের মতো হয়ে, তিনি কেন 60 বছর বয়সে বলতে একটু চকলেট খেতে পারবেন না? না, উনি তো বুড়ো হয়ে গেছেন, ওনার চকলেটের দরকার কি? ওনার সঙ্গে দেখা করতে আসলে আরে ওনার আর কি ক্লাবে যাওয়ার দরকার কি আছে? মানে সব জায়গায় নারীর ব্যারিয়ার আর ব্যারিয়ার আর ব্যারিয়ার আর ব্যারিয়ার। কিন্তু এই ব্যারিয়ারগুলোতে যারা একটু একটু ঘষা দিয়ে দিয়ে উজ্জ্বল করে তুলেছেন, তারা কিন্তু সেই রুবিকন ক্রস করে গেছেন, তাদের আর ফিরতে হয়নি। যেমন জাহানারা ইমাম, সুফিয়া কামাল। এবং আমার মনে হয়েছে যে মহা বিপ্লব করে আসলে নারীরা এগুলি ভাঙতে পারবে না। ইউ হ্যাভ টু গো থ্রু দ্য ট্র্যাডিশন টু ব্রেক এ ট্র্যাডিশন। শামীম আজাদ আমাদের খুব কাছের একজন মানুষ। বিশ্ববিদ্যালয় জীবনে তার সঙ্গে আমাদের পরিচয় হয়েছিল। সে কবিতা লিখত এবং বিচিত্রা নামে একটি পত্রিকাতে কাজ করত। তার সঙ্গে ঘন ঘন দেখা হতো। বয়সে আমাদের সে ছোট, কিন্তু আমাদের সম্পর্কটা ছিল বন্ধুর মতোই। তখন তার কবিতা আমরা পড়েছি। ব্যক্তিক অনুভূতি, সামাজিক যে অসঙ্গতি এবং রাষ্ট্রিক স্বৈরাচার, এইসব বিষয় নিয়ে তিনি অনেক কবিতা লিখেছেন। এরপর যে কোনো কারণেই হোক তিনি ইংল্যান্ডে চলে যান। কিন্তু ইংল্যান্ডে চলে গেলেও তার মনের মধ্যে এক দিগন্ত বিসারী বাংলাদেশ সবসময় উপস্থিত ছিল। সেজন্য বাংলাদেশকে কখনো তিনি ভোলেননি। তার কবিতার মধ্যে যদি আমরা খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করি তাহলে দেখা যাবে প্রতিটি কবিতার পরতে পরতে বাংলাদেশ যেমন আছে, তেমনি তার ব্যক্তিগত সুখ দুঃখ অনুভূতি প্রকাশিত হচ্ছে। একই সঙ্গে তিনি যে বিদেশে আছেন সেই জীবনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা তার কবিতার মধ্যে সঞ্চারিত হয়েছে। এই যে বইটি এবার বেরিয়েছে তার দেহ খাঁজ খঞ্জর, এটি কিন্তু একটি ব্যতিক্রমধর্মী বই। এই জন্যে এটির নামটি দেখলেই বোঝা যাবে দেহ খাঁজ খঞ্জর, দেহের মধ্যে যে ভাঁজ, আবার তারই পাশে খঞ্জর মানে তলোয়ার বা অস্ত্র। দেহের খাঁজের মধ্যে যে অস্ত্র, এটা দিয়ে তিনি কি বোঝাতে চেয়েছেন খুব সহজে কিন্তু এটা বোঝা সম্ভব নয়। প্রতীকী ভাষায় এবং রূপকের মাধ্যমে তিনি তার কবিতাকে প্রকাশ করার চেষ্টা করেছেন। শামীম আজাদের কবিতার মধ্যে যে গাঁথুনির একটা শক্ত বুনট, এটা আমরা দেখতে পাই। এটা কিন্তু একজন কবির বিশেষ বৈশিষ্ট্য। যারা খুব ভালো কবিতা লেখেন তারা খুব বিস্তৃতভাবে কথা বলতে ভালোবাসেন না। বিন্দুর মধ্যে সিন্ধুকে ধারণ করার প্রবণতাই তাদের প্রধান। শামীম আজাদের কবিতার মধ্যেও সেই প্রবণতা আছে। সে কারণে ছোট্ট অবয়বের মধ্যে আমরা বিশাল একটা ব্যাপ্তি দেখতে পাই এবং তার কবিতার যে ঘ্রাণ সেটা আমাদের অনুভূতিকে জাগ্রত করে। এখানে হচ্ছে শামীম আজাদের কবিতার বিশিষ্টতা, এটাই আমি মনে করি। কবি শামীম আজাদ ও লন্ডন বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি। ওনাকে আপনারা সবাই চেনেন কবি হিসাবে। আমার ওনার সাথে কাজ করার সুযোগ হয়েছে। আমি বিশ্ব সাহিত্য কেন্দ্রে ওনার সাথে কাজ করছি। মানুষ হিসেবে উনি খুবই প্রাণোজ্জ্বল, খুবই সৎ, হাস্যোজ্জ্বল একজন মানুষ। উনি সবসময় ওনার চারপাশে যে মানুষজন আছে তাদেরকে যেরকম খুশি রাখতে চায়, নিজেও খুশি থাকে, তাদেরকেও খুশি রাখতে চায় এবং সবসময় সব কিছু উনি শেয়ার করেন। উনি সবসময় আমাদেরকে নিজের বাচ্চার মতোই দেখেন। আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্রে যারা আছি লন্ডনের, উনি তো অনেক দিন থেকেই লেখালেখি করেন। ওনার অনেক কবিতার বই আছে, 8-9টা হবে, এবং উনি 4টা ইংরেজিতেও বই লিখেছে বাচ্চাদেরকে নিয়ে। তো বইগুলা ওখানকার বাচ্চারাও বেশ উৎসাহ নিয়ে পড়ে।
ওনার লাস্ট যেই বইটা পকেট ভরা পাপড়ি, ওটা উনি লিখেছে ওনার চারপাশের মানুষদেরকে নিয়ে। যেমন ওখানে বিশ্ব সাহিত্য কেন্দ্রের আমরা যারা আছি কিংবা বাংলাদেশে যাদের সাথে ওনার পরিচয়, তাদের সাথে ওনার যেই পার্সোনাল টাচ কিংবা কানেকশান আছে ওটার উপরে লেখা। ওটা বাংলাদেশ এবং বিলেতের দুই জীবনের বিষয় সম্পর্কে লেখা। আমাকে যখন জিজ্ঞেস করা হয় যে কেমন লাগে তোমার মায়ের মেয়ে হতে, ইংরেজিতে একটা কথা আছে যে it's a privilege to be your daughter, মা। আমি ছোটবেলা থেকেই দেখে এসেছি যে আমার প্রচুর ভাই বোনের অভাব কখনো আমার হয়নি, যদি আমার আসলে ভাই একটি, অনেকগুলো ভাই বোন, মাকে ডাকে আপা, কিন্তু মার সাথে মানে মার কাছ থেকে যেটা প্রাপ্তি পায় আমার মনে হয় প্রাপ্তিটা যা সবাই উপভোগ করে শ্রদ্ধা করে পায় সেটা হচ্ছে আমার মায়ের মাতৃভাব। তো সেই জায়গায় টু বি হার অ্যাকচুয়াল ডটার, ইট ইজ আ প্রিভিলেজ আই থিঙ্ক। ছোটোবেলা থেকে যেটা দেখে এসছি, আমি মায়ের বড় মেয়ে, আমার বাবা মায়ের বড় মেয়ে, আর আমার একটা ভাই আছে আমার চেয়ে 4 বছরের ছোট। আর এই 4 জনের গণ্ডিতে আমাকে সবসময় একটা মানে একটা ফ্যামিলির বড় সন্তান বলে যেই দায়িত্ব, যেই কর্তব্য, যেই মূল্য, সেটা আমি সবসময় পেয়ে এসেছি। যে কোনো বড় ডিসিশন অ্যাজ এ ফ্যামিলি ওয়েন উই ওয়ার আস্কড টু টেক, তখন সবসময় জিজ্ঞেস করা হতো আমার মতামতটা কী। তো এই ছোটোবেলা থেকে এই জিনিসটা যেটা করেছে সেটা হচ্ছে যে আমার মধ্যে একটা মানে একটা কনফিডেন্স দিয়েছে। আমার মনে হয় যে কোনো শিক্ষা একটা মেয়ের জন্য, ইনফ্যাক্ট একটা বাঙালি মুসলিম মেয়ের জন্য, যে শুধু বাংলাদেশে নয় পৃথিবীর বাইরে থেকেছে, আমি লন্ডনে থেকেছি, আমি নিউ ইয়র্কে থেকেছি, কাজ করেছি, আমার মনে হয় যে সবচেয়ে বড় যে দান আমার বাবা মায়ের এবং অবশ্যই আমার মায়ের, সেটা হচ্ছে আমার যে আমাকে সেইভাবে বড় করা যে তুমি একটি মেয়ে নও, তুমি একটি মানুষ, এবং এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি। মায়ের পাগলামির কথা না বললে তো নয়। এটা ছোটোখাটো একটা ঘূর্ণিঝড়ের সঙ্গে বসবাস করতে হলে যেরকম এক্সাইটমেন্ট, যেরকম ধাক্কা, যেরকম আনপ্রেডিক্টেবিলিটি ফেস করতে হয়, আমার মায়ের সাথে আমার এবং আমার ভাইয়ের এবং আমার বাবার কথা অবশ্যই বলতে হয় এখানে, একটা ঘূর্ণিঝড়ের সঙ্গে বাস করা। কখন কি হবে, আনন্দ, ফুর্তি, কান্নাকাটি, রাগ, দুঃখ, কোনো কিছুর কমতি ছিল না, এখনও নেই। ইটস আ pleasure and again I say it, it's a privilege to be the daughter of শামীম আজাদ। মা, তুমি অনেক দূরে আছো, জন্মদিনের শুভেচ্ছা। আমরা এখন দেখব তিনি কিভাবে স্টোরি টেলিং করেন এবং স্টোরি টেলার হিসেবে তিনি কি বলতে চান। মজার কথা হলো, আজকে আমি এলাম রিচ মিক্স সেন্টার থেকে, ওখানে কাজ করছি। আমার 2-3টে রেসিডেন্সির মধ্যে ওটা একটা অন্যতম কাজ, একদম অন্যরকম। যে ব্যাপারটা হচ্ছে ছবি দেখাই দর্শকদের, তারপরে গল্প বলি আমি নিজে, তারপরে ওই ছবির সঙ্গে যুক্ত করে গল্প বলি, তারপর খুদে যারা দর্শকরা আসে ওরা তখন গল্পের চরিত্রগুলো বা গল্পের জন্য ঝোলা তৈরি করে। আমি যে আজকে গল্পটা বলেছি, আমি আজকে একটা হাঙ্গেরিয়ান গল্প বলেছি। আর আমার কি মনে হয় জানো পুনম, আমি নিজেকে বলি যে হেরিটেজ অ্যানিমেটর। আজকে দেখো আমার ঝোলাটা সঙ্গেই আছে, আমি দেখাচ্ছি। এটা আমি বাংলাদেশে যখন ওই ট্রাফিক সিগন্যালে গাড়ি থেমেছিল তখন 2টো ছেলে মেয়ে এসেছিল, ওদের কাছ থেকে কিনে নিয়েছিলাম। দেখো আমাদের বাংলাদেশের কাজে আমি মেকিং নিয়ে কথা বলতে গেলে ঠিকই বাংলাদেশের বলি। তো এটা কিন্তু আমি হাঙ্গেরিয়ান একটা গল্পকে অ্যাডাপ্ট করে ফেলেছি আর কি, 2টো ভাই। আচ্ছা দেখো, একটা কিন্তু খুব দুষ্ট, ওর নাম হচ্ছে, বাচ্চারা আবার নাম দিয়েছে আজকে, এর নাম হচ্ছে স্টার বার, হচ্ছে আলট্রা বার। তো ওগুলি পরের কথা আরও বলি। ধরো একটা গরুর ব্যাপার ছিল, আমি তখন এটা ব্যবহার করেছি, যখন এটা মুখে দিয়েছি বাচ্চারা তখন মু করে শব্দ করেছে। ওদিকে ওদের সঙ্গে যারা অ্যাডাল্ট তারাও কিন্তু, বয়স্ক যারা তারা কিন্তু ওদেরকে ঘিরে আছে। ব্যাপারটা এমন, এটা হচ্ছে বয়সের একটা কার্যক্রম, 2 বয়সের মানুষই থাকবে। আচ্ছা এটা হচ্ছে এটা বাজানোর জন্য, এটা রেস ভালো বাজায়, মানে কখনো আমি মন্দিরাও ব্যবহার করি, কিন্তু এটা যখন বলি এটা কিন্তু আমাদের দেশের ঢোল না, মোটামুটি একটা মাল্টিকালচারাল ব্যাপার। কিন্তু সবচেয়ে মজা হলো বাংলাদেশে এই পুক 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 করে যে ডাকে পাখিটা, এই পাখি। তারপর দেখো বাংলাদেশের পাখাটা আছে, বড় পাখাও একটা আছে, যেটা পুরোপুরি আমাদের ট্র্যাডিশনকে নিয়ে আসি। আমি বলি আমার নানির কথা, আমার দাদির কথা, এই প্যাটার্নের কথা বলি,
তারপরে এর মধ্যে কখনো কখনো চরিত্র থাকে। আমার হাতে যে বইটি রয়েছে কবি শামীম আজাদের লেখা পকেট ভরা পাপড়ি, এ যেন কবির জীবনের স্ন্যাপশটস। তিনি ফেসবুক থেকে এই বইটি করেছেন, তার প্রতিদিনের নানা রকম ঘটনা সব কিছু নিয়ে যে স্ট্যাটাস দিতেন ফেসবুকে, সেই স্ট্যাটাসগুলোকে নিয়ে এই বইটি তৈরি করেছেন এবং এটাই তার প্রথম গদ্য বই। এই মানুষটিকে আমি একদম কাছে থেকে দেখেছি, খাঁটি একজন মানুষ। পকেট ভরা পাপড়ি, এটা থেকে আমি কিছুটা অংশ আপনাদেরকে পড়ে শোনাতে চাই যে কত ইন্টারেস্টিং করেছেন বইটিকে কবি শামীম আজাদ। 2012 সালের এপ্রিল মাসের 20 তারিখে তিনি এই স্ট্যাটাসটি লিখেছেন। গত রাতে লিখতে বসে ভাবলাম আমার 4টা সেলফোনের কোনোটাতেই যে ছবি তুলতে পারি না, মানে যা নিয়ে লিখি তার ছবি তুলে লেখার সঙ্গে দিতে পারি না। তবে আবার মনে হলো কি দরকার, আমার লেখা পড়ে যে যার মতো করে নির্মাণ করে নেবে তার নিজস্ব ছবি, আপন আলপনায় রঙে রসে। কল্পনায় মানুষ নিজেই নিজের ঈশ্বর, অসীম অনন্ত তার সম্ভাবনা। ক্যামেরায় ক্লিক করে পাঠকের প্রীতিধন্য এই পকেট ভরা পাপড়ির সে বিশাল সম্ভাবনাকে খুন করার অধিকার জনৈক শামীম আজাদের আছে কি? পুত্র সজীব মাতৃদিবসে এমন একখানা সেলফোন কিনে দিয়েছে যে মনে হয় তা দিয়ে ম্যাজিক দেখাতে পারবো। ছোট্ট আয়তাকার ওই জিনিসটির কালচে পর্দায় নখের কোনাটা ছুঁয়েছি কি ছুঁইনি, যেন তার মিনি মাইন্ডে শুরু হয়ে যায় এক সাংঘাতিক তুফান। আইকনগুলোর সে কি দৌড়াদৌড়ি, একবার বিন্দুঘড়ি হয়, আবার হয় এক ফুটকি ক্যামেরা। সেটা আটকাতে গেলে কোথা থেকে যে যোগ বিয়োগ গুণ ভাগ এসে শুরু করে দেয় হিসাব নিকাশ, মহা জ্বালা আর কি। ওটা দিয়ে একদিন ময়ূরের ছবি তুলেছিলাম, কিন্তু তা লোড করতে গেলে আঙুলের মাথা লেগে সেই খারাপ ময়ূর না চ্যাপটা হয়ে গেল, আর তাকে চেপে ধরতে গেলে আরেক আইকন আরশোলার মতো হাঁটতে শুরু করে। ছোট্ট স্লিপারি আকাশে যেন এলোমেলো অ্যান্টেনা। আমি আর স্মার্ট হতে পারি না, ছবি তুলি না, তুলবার চেষ্টা থেকেও বিরত থাকি। কিন্তু আমার সেলফোনের সংখ্যা কম না। রূপালী ধাতব খণ্ডের মতো যেটা, সেটা আমার বাংলাদেশের বন্ধুদের টেলিফোন ইন্ডেক্স। দেশে গেলে ভো ভো করে একটানা বাজতেই থাকে, আর বিলেত ফেরত এলেই সে স্তব্ধ। আমার লেখা ডেস্কের ডালাটার পাশে দেশের মানুষের একগাদা ভিজিটিং কার্ডের উপর বসে থাকে যেন এক পাথরের পাখি। কিন্তু এই পাথরের পাখির পালকের ভেতর থেকে নম্বর নিয়ে এলে দেশে দীর্ঘ কথা বলা যায়। যে সেটে, সেটা হচ্ছে স্যামসাং। এর গড়ন হালকা পাতলা এবং রং ঘন ধূসর। এর কোনো মঞ্চ নেই, আছে ছোট্ট একটু মুখ, তাদের ঠিকরে বেরোয় নীল আলো, তাতেই দেখা যায় নম্বর টেপার সময় একটা কুই কুই শব্দ হয়, যেন হাতের মুঠোর ভেতর থেকে হাঁচি মারছে মুশিক। এ সময় বৃষ্টিও উষ্ণ, কিন্তু প্রবল শীতের সময় যা হতো, সে সময় ময়ূর তো কোন ছাড়, মাছিও আমাদের বাদামি বারান্দায় আসেনি। কিন্তু আমি ভূতগ্রস্তের মতো কত রাত কাছে স্লাইডিং ডোর ঠেলে কমিউনাল গার্ডেনে বা বারান্দায় বেরিয়ে পড়েছি। ওভারকোট দস্তানা পরে কেঁপে কেঁপে এ ফোন সেটটি কানে চেপে কথা বলেছি আর বলেছি। আমার শব্দগুলো প্রবল শৈত্যে বাষ্পদেহ প্রাপ্ত হয়ে ধোঁয়া হয়ে গেছে। আরেকটি আছে, অস্তগামী সূর্যের মতো তার রং, স্বচ্ছ স্যাটিনের মতো তার গা, গায়ে হাত দিয়ে বিড়ালের মতো আদর করা চলে। মুখাটা খুললেই বরফের বলের মতো একটা ছবি চলে আসে, আসলে ওটা একটা গ্লোব। এ আমার প্রিয় মোবাইল। আমি তার পিঠে সুপার গ্লু দিয়ে কতগুলো চকচকে বর্ণিল পুঁতি লাগিয়ে দিয়েছি। এ ফোনই আমার সৃষ্টিকলার শঙ্খ, কিন্তু এর ভেতরে সবচেয়ে কম দামের প্রাণ সিম ভরা। তাতে কিছু আসে যায় না, কারণ এ শুধু শোনবার ফোন। আর এ দিয়েই আমার সব বদ্ধ পাগল বন্ধু আর যত যত কবিতার পাঠশালা ও শিল্পবিদ্যার সাম্পান আছে তাদের তর্পানো শুনতে পাই। এ আমার নিশি কুটুম্ব। গভীর রাতে ওর গায়ের জলজলি পুঁতিগুলি আমার জোনাকি। এতগুলো কেন? একটা ফোন ইন্ডেক্স, একটা ফ্রিল্যান্স কাজের, একটা পার্সোনাল ও একটা শুধু দেশে কথা বলার। আপনারা কি উপলব্ধি করতে পারেন এই মানুষটির মন কেমন করে দেশের জন্য?
আমাদের প্রিয় কবি শামীম আজাদ, তার জন্মদিন 11ই নভেম্বর। আমরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই অনেক অনেক অন্তরের অন্তঃস্থল থেকে।